হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবো, সেই ভিডিওটি হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। অর্থাৎ আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেল প্রায়, আর মাত্র কয়েকটি হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। তার মধ্যে থেকেই আমরা কিন্তু তার পরের পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছি। তাই তোমরাও কিন্তু ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে ভিডিওগুলো দেখবে। কিন্তু তার আগে আমি বলবো যে আরও আমাদের একটা সমস্যা এসে দাঁড়াবে যে আমাদের সামনে পুজো, মাত্র কয়েকটা মাস সময় রয়েছে। এই কয়েকটা মাস সময়ের মধ্যে কিন্তু আমাদের এই ফাইনাল পরীক্ষার এক্সামটা কিন্তু করে নিতে হবে। তাই আমরা কিন্তু অবশ্যই সেটা একটু ফলো করতে হবে। তাই আমরা এই পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর এই বইয়েরই সাধারণত আমরা শেষের যে সামেটিভটা থাকবে অর্থাৎ ফাইনাল সামেটিভের জন্য আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে 10 নম্বর অর্থাৎ জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকে আজকে তোমাদের একটু পড়ে শোনাবো এবং পড়ে শুনিয়ে এই চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কেও একটু আলোচনা করব। আর এই চ্যাপ্টারের মধ্যে যা আছে সেগুলো নিয়েও একটু তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা চলে যাব যে 243 পাতায়। এই 243 পাতায় চলে গেলে পরে আমরা পেয়ে যাব 243 পাতায় চলে আসছি আমরা 243 পাতায়। এই দেখো 243 পাতায় আমরা চলে এসেছি। এসে আমাদের টপিকটাই হচ্ছে জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। দেখো বন, এই বনভূমিটা কাকে বলে? বনভূমিটা হচ্ছে, দেখো আমাদের বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। এই উদ্ভিদ সমষ্টি মানে কি? উদ্ভিদের সমাহার। পৃথিবীর এই স্থলভাগের 1/3 বনে ঢাকা। ভারতের স্থলভাগের 21% স্থান হলো বন। কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। তাই আমি দেখো বলবো যে এই বনভূমিটা যদি আমাদের কমতেই শুরু করে দেয়, আস্তে আস্তে যদি বনভূমি নাই থাকে, তাহলে কী হবে? আমাদের যে বনভূমিতে বসবাসকারী প্রাণীরা তারা কিন্তু অবশ্যই তারা অদূরে চলে যেতে থাকছে। তাই আমরা বলবো যে এই বন্য প্রাণীর সংরক্ষণের জন্য আমাদের প্রথমেই প্রয়োজন যে বন সংরক্ষণ। এই বনটাকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অসুবিধাগুলো হবে না, অর্থাৎ জীববৈচিত্র্যটা রক্ষা পাবে। দেখো এর জন্য দেখো বন বাঁচানোর জন্য সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বন মহোৎসব অর্থাৎ বনবর্ষ বলে ঘোষণা করেছেন। তো দেখো প্রথমত দেখো এবার এই বন তো আমরা দেখেছি, বন থেকে আমরা কি কি জিনিস পেয়ে থাকি। দেখো বন থেকে মানুষ আমরা কি না পাই না, হ্যাঁ, অর্থাৎ দেখো সমস্ত কিছুই দেখো পাই। দেখো আমাদের একটা প্রিয় বন্ধু বা বাবা মাও কিন্তু আমাদের সেই জিনিসগুলো দেন না। কারণ হচ্ছে কি? দেখো বন আবহাওয়া নিয়ন্ত্রণ করে, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। বন্য জীবজন্তুর আবাসস্থল, মাটির ক্ষয়, বন্যা নিয়ন্ত্রণ, আসবাবপত্র, বিভিন্ন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঠ উৎপাদন, মাটির নিচের জলের স্তর নিয়ন্ত্রণ, জ্বালানি উৎস, বিভিন্ন মারণ রোগের ঔষধ এই বন থেকে পাওয়া যায়। দেখো এই যে 9 নম্বর বলে দিয়েছি, দেখো বন থেকে আমরা কি পাই না, এত কিছু তো বন থেকে পেয়েই থাকি। কিন্তু এর মধ্যে থেকেও দেখো এতগুলো জিনিস আমরা কিন্তু পেয়েছি বন থেকে, কিন্তু তারপরে আমরা 9 নম্বর একটা ঘর কাটা রয়েছে। দেখো এখানে যদি আমরা ধরে নিই যে আমাদের প্রাণবায়ু অক্সিজেন এই বন থেকেই আমরা পেয়ে থাকি। দেখো গাছেরা যখন খাদ্য তৈরি করে তখন কি করে? বাতাস থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন সরবরাহ করে। আবার দেখো গাছ দুটো জিনিসই করে। দেখো একই সঙ্গে গাছের কিন্তু শ্বাসকার্যও চলে, আবার খাদ্য তৈরিও চলে। তো এই প্রক্রিয়াগুলো চালানোর জন্য গাছকে নির্ভর করতে হয় পরিবেশের উপর। পরিবেশ থেকে তারা দূষিত কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, অক্সিজেন ছেড়ে দেয়। আবার তারা শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেনও নিয়ে নেয়। তাহলে দেখো এছাড়াও আমরা যে ওষুধপত্র আজকে খাচ্ছি, যে জীবনে যা জ্বর হচ্ছে ওষুধ খাচ্ছি, ম্যালেরিয়া হচ্ছে ওষুধ খাচ্ছি, এই সবই আসছে বন থেকে। দেখো এই কিভাবে এই বনভূমিকে মানে এই বন, হ্যাঁ, বন ওই ভূমিকাগুলো পালন করে। দেখো আবহাওয়ার কোনো ভৌত উপাদানের উপর বনের গঠন নির্ভর করে। দেখো সূর্যালোক, তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হ্যাঁ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এই সমস্ত কিছুই কিন্তু বনের উপরেই নির্ভর করে। হ্যাঁ, বন নির্ভর করে এই সমস্ত জিনিসগুলোর উপর। এই সমস্ত জিনিসগুলো ছাড়া কিন্তু বনভূমি অচল। তাই আমি বলবো যে বনভূমিকে নির্ভর করতে হয় তাপমাত্রা, সূর্যালোক, বায়ুপ্রবাহ, বৃষ্টি, আর এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এতে কিন্তু বনভূমিকে নির্ভর করতে হয় এই পরিবেশের উপরই। কিন্তু পরিবেশের উপর বনভূমি নির্ভর করলে আমাদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। তা দেখো আমরা যদি বনভূমিকে সঠিকভাবে যদি পরিচালনা না করি, সঠিকভাবে যদি আমি বনভূমিকে না রাখতে পারি, তাহলে কিন্তু কি হবে? আমাদের এই বনভূমিটা
অচিরেই শেষ হয়ে যাবে। তা দেখো এই বনভূমি শেষ হয়ে গেলে আমাদের কি হবে? বনভূমি শেষ হয়ে গেলে আমরা সবাই সভ্যতার অতল তলে হারিয়ে যাব। তাহলে আমরা আর কোনোদিনই ফিরে পাবো না এই সভ্যতাকে, এই নতুন এই সুন্দর পৃথিবীটাকে। তাই আমাদের বনভূমি সংরক্ষণ কিন্তু বিশেষ প্রয়োজন আছে। তারপর দেখো আমরা পরের পাতাতে চলে যাচ্ছি। দেখো বৃক্ষ জাতীয় উদ্ভিদ যদি 50 বছর বেঁচে থাকে, তবে এই জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে। তো তুমি বিদ্যালয়ে, বাড়িতে, খেলার মাঠে, যাতায়াতের পথে যেসব জিনিস ব্যবহার করো বা করতে দেখো, তা একটা তালিকা তৈরি করো। দেখো আমরা সকালে উঠেই দেখো কি কি জিনিস তৈরি করি। সকালে যে জিনিসটা খাচ্ছি, ধরো আমরা সকালবেলা উঠে টিফিন করছি, রুটি, তরকারি। দেখো এই রুটিটা আসছে গম থেকে, এই গম থেকে ময়দা, ময়দা থেকে আটা, এই আটা থেকে রুটি। আবার দেখো এই রুটির সঙ্গে কি কি খাচ্ছি আমরা? তরকারি খাচ্ছি। তরকারিটা কি? এই তরকারিটা হচ্ছে সবজি। এই সবজিটা কি? আলু, লঙ্কা, এগুলো ছাড়াও কিন্তু আমরা কিন্তু অচল। দেখো একটা তরকারি করতে গেলে যে জিনিসগুলো লাগে, দেখুন আলু লাগে, লঙ্কা লাগে, তেল লাগে, এই সমস্ত কিছুই কিন্তু উদ্ভিদজাত পদার্থ। এই উদ্ভিদজাত পদার্থের উপর নির্ভর করে কিন্তু আমরা বেঁচে আছি। তাই আমি বলব যে এই বনভূমিকে সংরক্ষণ করে রাখতে পারলে কিন্তু আমাদের সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, দেখো পেন্সিল, খেলার ব্যাট, ঔষধ, পোশাক, যানবাহন, মাদুর, ছাউনি, জ্বালানি, এই সমস্ত কিছু আমরা কোথা থেকে পেয়ে থাকি? এই সমস্ত কিছুর উৎসই হচ্ছে সেই বনভূমি। এই বনভূমি থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। আবার দেখো আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেদে নানা জায়গায় নানা ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। এই ধরনের বন থেকে কি কি উদ্ভিদ বা কী কী প্রাণী থাকে তা থাকতে পারে, তো নিচে দেখো। দেখো সূচের মতো পাতাযুক্ত বন, যেমন দেখো পাইন, পাইন, ওক, ফার, কালো ভল্লুক, চিতা, এরা থাকতে পারে। আবার দেখো পাতাঝরা বন, যেমন সেগুন, অর্জুন, আমলকি, বাঘ, হাতি, বাইসন, এরা থাকে। আবার দেখো চিরসবুজ গাছ, যেখানে হচ্ছে চিরসবুজ মানেটা কি? চিরসবুজ মানে গাছ থেকে পাতা পড়ে না, যেমন জাম, আমজাম, বট, এই এই সমস্ত অঞ্চলে কারা থাকতে পারে? বাঘ, হরিণ, ময়ূরে থাকতে পারে। এবার ঝাঁটা, কাঁটাওয়ালা ঝোপঝাড়, অর্থাৎ বাবুল, ক্যাকটাস, কৃষ্ণসার, হরিণ, হ্যাঁ, চিকিৎসার অর্থাৎ চিৎকালা, শিয়াল ইত্যাদি থাকতে পারে। আর ঘাসের বন, দেখো ঘাস, হোগলা, শোন, পুন্ডরী, গন্ডার, হরিণ, জেব্রা, এরা থাকতে পারে। আর যেখানে শ্বাসমূলযুক্ত গাছের রয়েছে, গাছের এই বনভূমি রয়েছে, তো গরান, গেওয়া, বাইন, বাঘ, খাড়ির কুমির, ভোঁদড় ইত্যাদি থাকতে পারে। তাহলে দেখো এই বনভূমির উপরেই নির্ভর করবে কি ধরনের প্রাণীরা বনভূমিতে বসবাস করবে, সেটা নির্ভর করে বনভূমির উপর। তাই দেখো আমাদের কিন্তু প্রথমেই দরকার এই বনভূমিকে সংরক্ষণ করা। বনভূমি সংরক্ষণ না হলে আমরা এই যে ছবিতে যে সমস্ত প্রাণীগুলোকে দেখতে পাচ্ছি, দেখো বনে যেসব প্রাণী বা উদ্ভিদ থাকে তাদের কয়েকটি ছবির নামের সঙ্গে তালিকা তৈরি করা। দেখো এখানে যে ধরনের ছবিগুলো আছে, এটা সবাই কিন্তু বনভূমিতে বসবাস করে। দেখুন এর মধ্যে দেখো সিংহরা অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, আবার এই মৃত পশুদের শকুনরা খেয়ে বেঁচে থাকে, গন্ডাররা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে, মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে বেঁচে থাকে, বাইসনরা ঘাস খায়। এবার দেখো এই ধরনের হনুমানরা তাদের গাছের ফল খায়, পাখিরা কীটপতঙ্গ, বাঘেরা আবার ময়ূরদের খায়, অন্যান্য প্রাণীদের খায়। এরা একই অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাহলে দেখো এদেরকে আমি যদি মনে করি যে সিংহটাকে বাঁচাবো, তাহলে অন্যদের লাগবে। আমি যদি বাঘটাকে বাঁচাবো, তাহলে অন্যদের লাগবে। যদি মৌমাছিটাকে বাঁচাবো, তাহলে ফুল লাগবে। তাহলে দেখো এই বনভূমিটাই সমস্ত কিছু নির্ভর করে এই বনভূমির উপর, অর্থাৎ এই জীবজগৎ সমস্ত গোটাটাই নির্ভর করবে কিন্তু এই প্রাণীদের উপরেই, বা প্রাণীরা নির্ভর করবে উদ্ভিদের উপরে, উদ্ভিদরা নির্ভর করবে প্রাণীদের উপরে। তাহলে দেখো এবার এই যে এইখানে যত ধরনের প্রাণীর আমরা দেখছি, কিরকিটি, শিয়াল, ময়ূর, ঈগল, পোকা, কেঁচো, বাদুড়, মৌমাছি, হ্যাঁ, তারপর দেখো এদিকে দেখতে পাচ্ছি শিরীষ, কুসুম, মেহগনি, ওক, দেবদারু, পাড়ের উদ্ভিদ। এবার দেখো কিছু কিছু প্রাণীরা দেখো যে উই পোকা, কাঠবিড়ালি, চিতাবাঘ, ভাল্লুক, পেঁচা, হরিণ, সাপ। এবার দেখো ফলের মধ্যে আম, জাম, বট, আমলকি, গরান, ঘাস, এগুলো ধরনের। আবার হনুমান, হাতি, বাঁশ, চালতা, গন্ডার, পিঁপড়ে ইত্যাদি। আবার হরিণ, মাছ, কাঁকড়া, কচ্ছপ, বাঘ, বেজি, ভোঁদড়, এই সমস্ত সব প্রাণীরা সমস্ত প্রাণীদের উপর নির্ভরশীল। তা দেখো কিছু কিছু প্রাণীরা আছে যেগুলো নাকি প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এবার দেখো কোনো প্রাণী কোনো প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। তাহলে এই ধরনের প্রাণীদের মধ্যে একে অন্যের উপরে নির্ভরশীল। তাহলে দেখো আমরা সর্বভোগ, আমরা সব ধরনের প্রাণী খেয়ে বেঁচে থাকি। তাই আমি বলবো যে এই জীবজগতে যত প্রাণী রয়েছে সেই প্রাণীরা সবাই সবার উপরে নির্ভরশীল। এবার দেখো একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে। তাহলে বড় বৃক্ষ জাতীয় বনের গাছের বনে গেলে দেখা যাবে যে যেসব ধরনের উদ্ভিদ দেখা যাবে, সেই উদ্ভিদদের মধ্যে দেখো কিছু কিছু প্রাণী রয়েছে। দেখো এই উপরের এক ধরনের স্তরকে আমরা বলবো ছাদ, অর্থাৎ গাছের মাথারা এক হয়ে এক স্তর গঠন করে, গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে, এবং তার সূর্যের আলোর
আলোকে বনের গভীর ঢুকতে বাধা দেয়। দেখো কিছু গাছ ছাউনির কাজ করে। এবার দেখো আমরা এখানে চিত্রের মধ্যে দেবে কি ধরনের গাছ, অর্থাৎ নিচের স্তরে, তৃতীয় স্তরে বনের মেঝের উপরের দিকে দেখো প্রথম স্তরের গাছগুলো দেখো বড় ধরনের গাছ, দ্বিতীয় স্তরের গাছগুলো দেখো ছোট ধরনের গাছ, এদেরকে ছাউনি করে রেখেছে। তৃতীয় স্তরের গাছগুলো দেখো এর তলায় এরা রয়েছে, এবং পঞ্চম স্তরের গাছগুলো দেখো এদের তলায় রয়েছে। এবার এই ধরনের যে নিচু ঘাসগুলো এরা সবাই নিচের দিকে রয়েছে। তাই আমরা বলবো যে বনভূমিতে সব ধরনের গাছেরই কিন্তু প্রয়োজন, এই সব ধরনের গাছ ছাড়া কিন্তু বনভূমি অচল। এবার আমি চলে আসবো আরো পরের দিকে, অর্থাৎ 247 পাতায়। দেখো পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখা যায়। দেখো এটা ডিপেন্ডেন্ট হয় কিসের উপর, পরিবেশের উপর। তাছাড়া পৃথিবীতে সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান নয়। সারা পৃথিবীতে এই স্থলভাগের 1/3 বন ঢাকা, এবং 95% প্রকৃতিগতভাবে এটা ওঠে, আর বাকি 5% মানুষের তৈরি। দেখো বনভূমি প্রকৃতি থেকেই তৈরি হয়, কিন্তু আমরা বর্তমানে আজকে মানুষরা এই 5% অর্থাৎ 5% মানুষ তৈরি করছি। এর মধ্যে দেখো দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ প্রায় 23%, ওশেনিয়ায় মাত্র 5%। তো তোমরা শুনলে হয়তো অবাক হবে যে পৃথিবীর 10টা দেশে যে কোনো বন নেই, আর অন্যান্য 64টি দেশের বনের পরিমাণ যে দেশগুলোর স্থলভাগের 10%-ও কম। তা দেখো এখানে কিছু কিছু দেখো, এখানে একটা টুকরো খবরের মধ্যে রয়েছে। দেখো টুকরো খবরটা আমরা একটু পড়বো। হ্যাঁ দেখো তোমরা তো আমাজন বন, বর্ষা বনের কথা জেনেছো। লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া, প্রচুর পরিমাণ, প্রচুর আবহাওয়া, আর প্রচুর বৃষ্টি, এবং এই ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য হলো নিরক্ষরেখা বরাবর উপরে ও নিচে 10 ডিগ্রি এর মধ্যে। এই ধরনের বন থেকে দেখা যায়, এই ধরনের বনে যতগুলো গাছপালা, হ্যাঁ বনে গাছগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির একটা ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো 1 হেক্টর বর্তমানে বর্ষায়নে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ থাকে পৃথিবীতে। আজ পর্যন্ত জানা প্রায় একক, দশক, শতক, হাজার, 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষা বনভূমিতে পাওয়া যায়। তাহলে তুমি ভাবতে পারছো যে পৃথিবীতে যত ধরনের বন দেখা যায়, বনভূমিতে যে ধরনের গাছপালা দেখা যায়, তাদের মধ্যে দেখো 2.5 লাখ, 2.5 লাখ ধরনের, 2,50,000, তাহলে 2.5 লাখই ধরো, 2.5 লাখ ধরনের প্রজাতির উদ্ভিদের মধ্যে 1,70,000 প্রজাতির এই গাছ এই বনভূমিতে দেখা যায়। তো চিত্রটা দেখেই আমরা বুঝতে পারছি যে এই যে আমাজন ঘন বন বলেছে 10 মিনিট, প্রায় 10 মিনিট সময় লাগে একটা বৃষ্টির ফোঁটা এর উপর পড়লে সেটা মাটিতে পৌঁছাতে 10 মিনিট পর্যন্ত সময় লাগে। তো দেখতেই পাচ্ছ বনভূমিটা কেমন হচ্ছে, পাহাড়ের মতন একটা আকৃতি বিশিষ্ট। তো এই ধরনের বনে কত প্রজাতির প্রাণীরা থাকে, তার 50টা প্রজাতির পিঁপড়ে থাকে। আবার দেখো এই বনে তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, সুমাত্রার গন্ডার, বাঘের মতো বিলুপ্তপ্রায় প্রাণীরা কিন্তু এই বনভূমিতে বসবাস করছে। কিন্তু একেই আমরা ক্রমাগত ধ্বংস করে চলেছি। প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষাবন কাটা পড়ছে। তো এইরকম হারে বন ধ্বংস চলতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সব বর্ষাবন হারিয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুবই দুঃখের কথা, কিন্তু আমাদের এই সম্পর্কে একটু সচেতন হতেই হবে। তা না হলে কিন্তু আমরা, আমাদের এই সভ্যতা কিন্তু আর সভ্যতাকে টিকিয়ে রাখা যাবে না। এবার দেখো বনের আগুন, আগুন ও পরিবেশের ক্ষতি। তো বনে আগুন লাগায় ঘটনা ঘটলে তা সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধিকাংশ সময় প্রথমে আগুন লাগলে তা মানুষের নজরে আসে না। নানা কারণে বনে আগুন লাগে। দেখো আগুন লাগলে, আমাদের একটা বাড়িতে আগুন লাগলে আমরা দেখতে পাই যে বাড়িতে আগুন লেগেছে, পাশের লোকজন ছুটে এলো। কিন্তু দেখো এই যে জায়গাটা, এখানে বনভূমিতে আগুন লাগলে কে বুঝতে পারবে যে বনভূমিতে আগুন লেগেছে, আর সেই আগুনটার কাছে মানুষ সাধারণত যেতেই পারে না। তাহলে আমাদের আরও বিজ্ঞান উন্নত হওয়া দরকার আছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই বনভূমি থেকে আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে এই আগুনটাকে নেভানো দরকার আছে। তাহলে দেখো এই আগুন লেগে যায় কি কি কারণে। দেখো এই যে অগ্নুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসে। আবার বজ্রপাত হলে কি হয়, আমরা তো বাড়িতেই দেখেছি আশপাশে আজকালের মধ্যে আমরা বজ্রের আওয়াজ শুনতে পেয়েছি, বজ্র পড়েছে। এই বজ্রপাতের ফলে কিন্তু আগুন ধরে যেতে পারে। এই কারণে কিন্তু বনভূমি পুরো ছারখার হয়ে যায়। আবার দেখো বায়ুপ্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছ লেগে যায়, এবং গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতায় এলে আগুন ধরে যেতে পারে। তো মানুষের নানাবিধ কাজ বনের ভিতরে
ধূমপান, রান্না করা এই ধরনের কাজগুলো আছে। তাহলে এর জন্য কিন্তু আমরা অনেক অংশে দায়ী। কিন্তু দেখো পাথর গড়িয়ে পড়লো, সেই পাথরের ঘষাতে আগুন জ্বলে গেল, পাতায় ধরে গেল। এটা হতে পারে, বজ্রপাতে হতে পারে, অগ্ন্যুৎপাতের কারণে অগ্ন্যুৎপাতে করে তোলে সেই গলিত লাভা বা সেই ধুলো ছাই ভস্ম ছুটে গিয়ে বনে ভূমি পড়তে পারে। এই কারণে কিন্তু বনভূমিতে আগুন লেগে যেতে পারে। তো দেখো বনে আগুন লাগলে কি কি ক্ষতি হতে পারে। দেখো বন ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। আর বনে লেগে আগুন, বনে আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে CO2 এর ঘনত্ব বাড়বে আর O2 এর ঘনত্ব কমতে থাকবে। তাহলে ফলে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। এবার ২ নম্বর দেখো বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় ৫০% শুষে নেয়। আর বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতার সেই ক্ষমতা আর থাকে না। ফলে বন্যার সম্ভাবনা বেশি থাকে। তো দেখো ৩ নম্বরে দেখো বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়। দাবানলের পরে প্রথম বৃষ্টিপাতের সময় এই জলে ছাই মিলে যাওয়ায় জলও দূষিত হতে পারে। ৪ নম্বর পয়েন্টসে দেখো এখানে অনেক পয়েন্টস দিয়েছে, কিন্তু দেখো এখানে ৪টে গুরুত্বপূর্ণ পয়েন্টস। দেখো বনে আগুন লাগলে বহু প্রাণীর তাৎক্ষণিক মৃত্যু হয়। এবার দেখো আর বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। মানে কোন ধরনের প্রাণীদের এক্ষেত্রে, মানে প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তা দেখো বনে যে প্রাণীগুলো বসবাস করে বাঘ, সিংহ, হাতি, গন্ডার, এরা তো লোকালয়ের মধ্যে এসে থাকতে পারে না। তাই এদেরকে যদি আমরা আগে থেকেই তো সরাতে পারি না। তো বন্য প্রাণীরা প্রথম থেকেই বুঝতে পারে যে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হতে পারে বা কী ধরনের বিপদ আসতে পারে। তাই তারা কখনো কখনো পালিয়ে প্রাণ বাঁচে। কিন্তু পালিয়ে যাবেটা কোথায়? নয় লোকালয়ের মধ্যে ঢুকতে হবে, নাহলে অন্য বনে ঢুকতে হবে। কিন্তু সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা তো আমরা নষ্টই করে ফেলছি। তাই আমি বলবো যে এই বনে আগুন লাগলে বন্যপ্রাণীদের যে ক্ষতিটা হয়, আমাদের ঘরে আগুন লাগলে ঠিক এরকমই একটা ঘটনা ঘটে। বনে আগুন লাগলে যেমন বন্যপ্রাণীরা থতমত খেয়ে যায়, একটু এদিক ওদিক করতে থাকে, অবশেষে মারাই যায়। তো আমরা বাড়িতে যদি আমাদের আগুন লাগে তাহলে আমরা দেখতে পাই কি? আমরা দেখতে পাই যে ঘরে আগুন লাগলে ঘরের জিনিসপত্র বাঁচানোর জন্য বা শিশুদের বা বৃদ্ধদের বাঁচানোর জন্য ঘরে ঢুকে পড়ে। কিন্তু যে ঘরে রয়েছে সে তো মরলই, আর যে রক্ষা করতে গেল সেও রইল। তাহলে দেখো এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু বনভূমিতে আগুন লাগলে হতেই পারে। তাই বনভূমিতে আগুন লাগলে কি কি ক্ষতি হতে তার একটা ধারণা কিন্তু আমরা পেয়ে যাই। অর্থাৎ বনভূমিটি এক কথায় পুরো ছারখার হয়ে যায়। যেমন একটা কাগজে আগুন ধরিয়ে দিলে পরে আমার কাগজে মধ্যে যদি এমন একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে বা এমন চিঠি, এমন আমাদের ফেলে যাওয়া মানুষদের কিছু স্মৃতি থাকে, সেই কাগজটা যেমন পুড়ে গেলে আমাদের ক্ষতি হয়, ঠিক এমন করেই কিন্তু একটা কাগজ পুড়ে গেলে কাগজের মধ্যে কি আছে সেটারই গুরুত্ব। তাহলে একটা বন পুড়ে গেলে বনের মধ্যে যে সমস্ত প্রাণীটা থাকে সেই সমস্ত প্রাণীদের যে কী ক্ষতি হতে পারে তা কিন্তু আমরা সবাই বুঝতেই পারছি। ঠিক আমার ওই কাগজটার মতো বা আমার একটা ৫০০ বা ২০০০ বা এরকম ধরনের বড় একটা নোটের আগুন ধরে গেলে যেমন পুড়ে যাওয়ার পর তার কোনো মূল্যই থাকে না, কিন্তু তার মূল্যটা একসময় ছিল। এখানে একটা টুকরো কথা দিয়েছে, টুকরো কথাটা একটু পড়ব। ২০১০ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় ৩ মিলিয়ন ৩ মিলিয়ন একর বন নষ্ট হয়ে যায়। দাবানলটি প্রায় ২ দিন স্থায়ী হয়েছিল। এই দাবানলে নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে ৮৭ জন এই দাবানলে মারা যায়। অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতে এরকম দাবানলের ঘটনায় প্রভূত ক্ষতি হয়ে চলেছে। পৃথিবী জুড়ে ঘটে চলা এইরকম বন ধ্বংসের ঘটনাগুলি জানার চেষ্টা করো এবং পরিবেশের ওপর তার কী প্রভাব পড়ছে তা নিয়েও আলোচনা করো, একটি রিপোর্ট তৈরি করো। তাহলে আমরা বাড়িতে আগুন লাগলে যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ যে সমস্যাগুলি হয়, কিন্তু আমাদের এই বনভূমিতে আগুন লাগলে সেই রকমই সমস্যা হয়। অর্থাৎ বাড়ির প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। তা তো এর থেকেই আমরা কিন্তু একটা তালিকা তৈরি করতে পারি। তো বাড়িতে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কী কী ছিল, আমাদের বাড়িতে কোন কোন মানুষরা ছিল, অর্থাৎ আমাদের বাবা মা, প্রিয়জন, সবচেয়ে আমাদের সন্তান সন্ততি সবাই থাকতে পারে। তাদের মধ্যে কে কে মরল, কে কে বাঁচলো, কার কী ক্ষতি হলো, এই সম্পর্কে রিপোর্ট তৈরি করা কিন্তু খুব সহজ ব্যাপার। আর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র কী করে নষ্ট হলো সেটাও একটা লিখতে পারি। এবার আমি দেখবো বন কেটে ফেলা বা পরিবেশের ক্ষতি। বন কেটে ফেললে কী হবে? কেটে ফেললে বন্যপ্রাণীরা আশ্রয়হীন হয়ে পড়বে। অর্থাৎ আমরা যখন গৃহহীন হয়ে পড়বো তখন কী হবে? আমাদের গৃহ ছাড়া যেমন আমাদের অবস্থা হয় ঠিক তেমন। অর্থাৎ একটা শিশু বা তোমরা সবে শিশু থেকে একটু বয়সের দিকে চলে গেছো, তো তোমরা রাস্তায় হারিয়ে গেলে তোমাদের কেমন লাগে? ঠিক এরকম প্রাণীদের কাছ থেকে যদি বনভূমি হারিয়ে যায় তাদেরও ঠিক ওইরকমই লাগে।
তো বন কেটে ফেললে পরে আমাদের পরিবেশের কী কী এফেক্ট হতে পারে তার একটা তালিকাও আমরা তৈরি করতে পারি। তো বন কেটে ফেলে সাধারণত দেখো আমাদের অক্সিজেন কমে যাবে, জ্বালানি কমে যাবে, ওষুধপত্র কমে যাবে। হ্যাঁ, তারপরে দেখো বন্য প্রাণীরা গৃহহীন হয়ে পড়বে বা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সেটাও পাবো না। আর পরিবেশে ক্ষতি হতে পারে, কী কী ক্ষতি হবে দেখো, ক্ষতিগুলো অনেক ধরনের হতে পারে। দেখো আমাদের অনাবৃষ্টি দেখা দেবে, বৃষ্টি আর হবে না। আর কি হবে, পরিবেশ থেকে অক্সিজেনের মাত্রাটা কমে যাবে, আমাদের শ্বাসকষ্ট হবে। আর কি হবে, আর মাটি ক্ষয় কিন্তু হতেই থাকবে। তো বন কেটে ফেললে এই অঞ্চলের মাটি বৃষ্টির জল ধরে রাখতে পারবে না, ফলে মাটির নিচের জলস্তর কমতে থাকবে। তাহলে মাটির নিচের জলস্তর কমতে থাকলে উপরের থেকে আর্সেনিকযুক্ত জলগুলো মাটির নিচের দিকে চলতে থাকবে, এবং যখন আবার বর্ষা হবে তখন সেই মাটির সঙ্গে সেই দূষিত আর্সেনিকগুলো মিশে যাবে। আমরা সেই আর্সেনিক যুক্ত জল খেলে নানান ধরনের রোগ হতে পারে। তাই আমি বলবো যে এই বনভূমি রক্ষা করা কিন্তু আমাদের একটা নৈতিক কর্তব্য। যেমন বাবা মাকে দেখভাল করা আমাদের নৈতিক কর্তব্য, এবং বাবা মার মতো এই বনভূমিও কিন্তু আমাদেরকে নানাভাবে সাহায্য করে। তাই আমি বলবো এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ। তো দেখো, বন ক্রমাগত কাটতে ফেললে CO2 বেশি হয়ে যাবে, সক্ষম গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকবে, আর বাতাসে O2 এর CO2 পরিমাণ বেড়ে গেলে পরিবেশ গরম হয়ে যাবে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হবে। অতিরিক্ত গরমে জলচক্র, অর্থাৎ জল থেকে মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে বরফ, হ্যাঁ, ব্যাহত হবে। অর্থাৎ এই জলচক্র দেখো, গাছেরা কিন্তু এই বৃষ্টি আনতে সাহায্য করে। দেখো মেঘ করে, মেঘের মধ্যে মেঘেরা বাতাসে ধোঁয়াকে আশ্রয় করে, মেঘ জলকণায় পরিণত হয়, ঘনীভূত হয়, হয়ে মেঘ থেকে বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল খাল বিল নদী পুকুরে পড়ে, তারপরে সেই নদীর জল বাষ্পীত হয়ে আবার উপরে চলে যায়, আবার বৃষ্টি হয়। তো এইভাবেই চলতে থাকে। আবার কখনো কখনো এটা বরফে পরিণত হয়। তো বৃষ্টির পরিমাণ কমতে থাকা এবং বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন ঘটলে ফলে খরা আসতে পারে, বন্যা আসতে পারে। দেখো অসময়ে বন্যা আসবে, অসময়ে খরা আসবে। তো দেখো এবারে বছরটা, আমাদের এই বছরটা অর্থাৎ 2025 সালটা দেখো খুবই ভালো। আগামী গত 10 বছরের মধ্যে আমরা এইরকম ধরনের বৃষ্টি দেখিনি। এত সুন্দরভাবে বৃষ্টিটা আসছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে বৃষ্টিটা কিন্তু খুব ক্ষতি করছে, কিন্তু আমাদের এই বৃষ্টিটা দরকার। অর্থাৎ গত কয়েক বছরে যে বৃষ্টিপাত হয়নি, এখন সেই বৃষ্টিটা কিন্তু সেই চাহিদাটা আমাদের সেই পূরণ করছে, অর্থাৎ যেটা আমাদের ক্ষতি হচ্ছে সেটা পূরণ করছে। তো দেখো এখানে বিভিন্ন চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে বন কেটে ফেললে কি হবে। দেখো বনভূমি পুড়ে দেখো ছারখার হয়েছে, এটা শ্মশান হয়ে গেছে। আর এই বন কেটে ফেলে আমাদের কৃষিজ জমি কিন্তু এরকমই একটা ধারণা হবে। আর গাছপালা না থাকলে এই মরুভূমিতে পরিণত হবে। এবার দেখো বন কাটার ফলে এখানে দেখো একটা শ্মশানে পরিণত হয়েছে। এবার দেখো সমুদ্র তীরবর্তী অঞ্চল, দেখো সমুদ্রের জল দেখো কমে যাবে। তারপরে দেখো এখানে দেখো পরিবেশের মাটি দেখো ফেটে চৌচির হয়ে যাবে। অর্থাৎ বনাঞ্চল না কাটলে, অর্থাৎ কি করে বন বাঁচানো সম্ভব, অর্থাৎ প্রথমত বনাঞ্চল কাটা বন্ধ করতে হবে, অর্থাৎ গাছ পোতা এবং নতুন নতুন বনাঞ্চল তৈরি করতে হবে। আর বনে আগুন লাগার সম্ভাবনা কমাতে হবে, এবং বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ পশুরা দেখো বনভূমিতে চড়ালে পরে সেই ছোট ছোট গাছগুলোকে খেয়ে ফেলে, সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আবার দেখো বনে পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগাতে হবে, তাহলে কিন্তু সেই চাহিদাটা পূরণ হবে। আবার দেখো বনের গাছ কেটে বনের গাছ কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যেমন আমাদের শিশুরা যেমন অসুস্থ হয়, আমরা হসপিটালে ডাক্তারের পরামর্শ নিয়ে তাদেরকে সুস্থ করে দিলে কিন্তু বনভূমিতেও কিন্তু এটা করা দরকার। তা না হলে কিন্তু আমরা শিশু সুলভ বাচ্চাদের মানুষ করার মতো যদি না করি, তাহলে বনভূমিকে রক্ষা করা যাবে না। তাহলে দেখো আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমি হলো উত্তরবঙ্গের বনভূমি এবং সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি। দেখো এই দুটো দেখো গুরুত্বপূর্ণ। অর্থাৎ উত্তরবঙ্গে উঁচু পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, যা 8,000 ফুটের উপরে, এবং ডুয়ার্সেও তো ঘন বন দেখা যায়। বর্তমানে পরিবেশের নানা পরিবর্তন ও মানুষের নানাবিধ কাজকর্মের ফলে এই বনভূমিতে কিছু সংকট তৈরি হয়েছে। এই সংকটগুলোই কিন্তু আমরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা করব, অর্থাৎ 250 পাতা পর্যন্ত। এই 250 পাতা পর্যন্ত আমরা পড়লাম। এর থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসবে, সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে বলবো যে এখানেও দুটো কোশ্চেন আসতে পারে। দেখো কি করে, দেখো এখানে দেখো কোশ্চেনগুলো হতে পারে বন কেটে ফেলার পরে পরিবেশের কি কি ক্ষতি হয়। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো বনভূমি কাঠ বাঁচানোর যে উপায়গুলি বলো। আর 3 নম্বর কোশ্চেন দেখো বনে আগুন লাগলে কি কি ক্ষতি হতে পারে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।